নমস্কার। এক মাস আগে আরজিকর মেডিকেল কলেজের এক শিক্ষার্থী এবং চিকিৎসকের সঙ্গে একটি যে ভয়াবহ ঘটনা ঘটেছে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং হসপিটালের মধ্যে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা মার্ক্সবাদী পথের পক্ষ থেকে কথা বলবো চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। সেই ঘটনার পর থেকে আমরা দেখেছি প্রশাসন এবং রাজ্য সরকারের এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। সার্বিকভাবে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা ইত্যাদি প্রসঙ্গে একাধিক প্রশ্ন উঠে এসেছে। গত এক মাস ধরে আমরা দেখেছি যে বাংলার সাধারণ মানুষ অপরাধের বিচার চেয়ে আন্দোলনে সামিল হয়েছেন, রাস্তায় থেকেছেন, ডাক্তাররা আন্দোলন করেছেন। সেই আন্দোলনে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগ দিয়েছেন মহিলারা। তাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি। অপরাধীদের শাস্তি চেয়ে পথে নেমেছেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা, রাজ্য সরকারি কর্মচারীরা, রিক্সা চালকরা, ক্যাব চালকরা। সেই ঘটনা এবং আন্দোলনের গতি প্রকৃতি বিষয়ে আমরা আজ কথা বলবো ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। ডক্টর সুবর্ণ গোস্বামী জনস্বাস্থ্য আন্দোলনের নেতা এবং বর্তমানে ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ। সুবর্ণ গোস্বামীকে মার্ক্সবাদী পথের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আলোচনার গোড়াতেই যে প্রশ্নটা আমরা রাখতে চাই সেটা হলো যে আরজিকর হাসপাতাল তো মূলত শিক্ষা প্রতিষ্ঠান এবং একই সঙ্গে একটা কর্মক্ষেত্র, অর্থাৎ সেখানে যেরকম ছাত্রছাত্রী পড়ুয়ারা রয়েছেন, আবার বিভিন্ন কাজের দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মচারীরাও রয়েছেন। ফলে এই ধরনের একটা প্রতিষ্ঠানে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে যে বন্দোবস্ত, তার দায়িত্ব তো মূলত রাজ্য প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ফলে এরকম একটা ঘটনা যে এরকম একটা প্রতিষ্ঠানে ঘটলো, এক্ষেত্রে কি এই দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল, বা এই ধরনের প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বা নেওয়ার কথা বলা হয়, এবং এক্ষেত্রে কী ধরনের ঘাটতি ছিল বলে আপনার মনে হয়, সেটা যদি আমাদের একটুখানি বলেন। দেখুন, প্রথমত আমি নিজে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনী। ফলে আমাদের সময়ে 90-এর দশকে আমরা আরজিকর মেডিকেল কলেজ শুধু নয়, নিজে সংগঠিত ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসেবে সেই সময় রাজ্যের সবকটা মেডিকেল কলেজেই বহুবার গেছি। আমাদের রাজ্যের মেডিকেল কলেজগুলোর একটা বিভিন্ন ঐতিহ্য হচ্ছে যে ছিল। যেমন আরজিকর মেডিকেল কলেজ, আমার যে কলেজ, সেই কলেজের একটা অন্য ঐতিহ্য ছিল। আপনারা জানেন যে পরাধীন ভারতবর্ষে সেখানে ডাক্তার রাধা গোবিন্দ কর প্রায় আক্ষরিক অর্থে মানুষের কাছে ভিক্ষা করে একটা মেডিকেল স্কুল তৈরি করেন, প্রাইভেট মেডিকেল স্কুল। তারপরে সেটা কালের প্রবাহে একসময় মেডিকেল কলেজ হয়, সরকার অধিগ্রহণ করে, সরকার একটা দীর্ঘ ইতিহাস। এবং আরজিকর মেডিকেল কলেজ মানে পুরনো মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম। কলকাতা মেডিকেল কলেজ সবচেয়ে পুরনো, এশিয়ার প্রথম মেডিকেল কলেজ। তার পরবর্তীকালে যে কলেজগুলো গড়ে ওঠে, আরজিকর মেডিকেল কলেজ সহ অন্য জায়গাতে যে একটা ভিতরে গণতান্ত্রিক পরিবেশ ছিল, একটা শিক্ষক ছাত্র সুসম্পর্ক ছিল, সিনিয়র জুনিয়র সুসম্পর্ক ছিল, এটা দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু ইদানিং গত 10-12 বছর ধরে সেই পরিস্থিতিটা বদলাতে শুরু করে। নানান ধরনের দুর্নীতি সেখানে আশ্রয় করতে থাকে, অগণতান্ত্রিক মনোভাবের প্রকাশ প্রশাসনের সাথে, কলেজ প্রশাসনের সাথে, ছাত্রদের, চিকিৎসকদের, কর্মীদের নানা ধরনের সংঘাত হচ্ছে যে এই দুর্নীতিকে কেন্দ্র করে, এগুলো আমরা দেখতে থাকি। সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় 21 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়টাতে একটা গুণগত পরিবর্তন হলো। এর আগেও দুর্নীতি ছিল, মানে 5-7 বছর আগে, 8 বছর আগে, 10 বছর আগে আপনারা দেখে থাকবেন, নিশ্চয় সংবাদ মাধ্যমে বেরিয়েছেন যে এক শাসক দলের বিধায়ক, তখন মন্ত্রীও ছিলেন আগে, তার ছেলে পরীক্ষা দেবে বলে কলকাতা মেডিকেল কলেজে সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছে। বা ধরুন শাসক দলের কোনো নেতা, জিনিস শোনা যায় যে স্কোয়ার ফুট মেপে তার কাটমানি তোলেন ইত্যাদি, তার কিছু দৌরাত্মের কথা আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি, সেগুলো নিয়ে আমরা ফাইট করেছি। কিন্তু 21 সালের নির্বাচন পরবর্তী সময়ে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে নতুন একদল শাসক ঘনিষ্ঠ লোক এগিয়ে এলো, যারা নিজেদেরকে সরাসরি
সরকারপন্থী শাসকপন্থী বলে দাবি করলো এবং তার পাশাপাশি রাজ্যের মেডিকেল কলেজগুলোতে আরজিকর সহ এমনকি রাজ্যের সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো, স্বাস্থ্য দপ্তর যেখান থেকে স্বাস্থ্যের সব কিছু চলেই, যে স্বাস্থ্য ভবন যেখানে এখন জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন, রাজ্যের মেডিকেল কাউন্সিল, রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় যেখান থেকে পরীক্ষা টরীক্ষা মেডিকেল শিক্ষার সব বিষয়টা দেখা হয়, যেখানে ধরুন রোগীদের ওষুধপত্র যন্ত্রপাতি সরঞ্জাম চিকিৎসার এগুলো কেনাকাটি হয় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কর্পোরেশন লিমিটেড, বা ধরুন স্বাস্থ্যের নিয়োগ যেখানে হয় হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, চিকিৎসক সহ নার্স টেকনিশিয়ান বিভিন্ন স্টাফ ক্যাটাগরি স্টাফ নিয়োগ হয়। এই সব জায়গাতে এই যে নতুন উঠে আসা যে শাসক ঘনিষ্ঠ যে হচ্ছে যে একটা অপরাধীদের চক্র, ক্রিমিনাল একটা নেক্সাস, তারা থাবা বসালো, সবগুলোর মাথায় বসলো এবং আরজিকরকে তারা নতুন নতুন দুর্নীতির পন্থা বের করবার গবেষণাগারে পরিণত করলো। আমরা দেখেছি আরজিকরে ধরুন আগের যারা দুর্নীতি করতেন, আগের শাসক দলের ঘনিষ্ঠ যারা ছিলেন নেতারা, তারা এই পন্থাগুলো বের করতে পারেননি, যারা এই গোষ্ঠীটা করলো। যেরকম ধরুন মৃতদেহ, লাশ, সেটা নিয়ে যে ব্যবসা করা যায় সেটা এরা প্রথম দেখালো। হাসপাতালের বর্জ্য, সেটাই বা ছাড়ি কেন, সেটা নিয়েও প্রতিবেশী দেশে চালান করে, চোরাচালান করে সেখান থেকে পয়সা রোজগার করা যায় সেটা দেখালো। পাস ফেল, আগে ছিল যে নেতার ছেলে পরীক্ষা দেবে তাই সিসিটিভিটা বন্ধ করে সে টোকাটুকি করবে, এখন বলা হলো গণটোকাটুকি চলবে এবং গণটোকাটুকি করতে শিক্ষকরা বাধা দিলে তাদের বদলি করে দেওয়া হতো, তাদের হুমকি দেওয়া হতো। ছাত্রছাত্রীদের বলা হলো যে তোমরা যে যত টাকা দেবে তত নম্বর পাবে, হায়েস্ট নম্বর পেতে গেলে হায়েস্ট টাকা দিতে হবে। আবার যে টাকা দিতে চাইলো না বা বিরোধী ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত এরকম কোনো কথা বললো বা দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন তুললো, তাকে ফেল করিয়ে দেওয়া হবে। এই যে সংস্কৃতি গড়ে উঠল, তখনই আমরা চিকিৎসক সংগঠনগুলোর তরফ থেকে জোট হয়ে আমরা একাধিকবার রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ মহলে আমরা একাধিক চিঠি দিয়েছি। আমরা ডেপুটেশনের জন্য সময় চেয়েছি, সময় পাইনি, চিঠিগুলির কোনো উত্তর পাইনি। আমরা প্রেস মিট করে সংবাদ মাধ্যমে বলেছি, সেসব সংবাদ মাধ্যমে বহুবার বেরিয়েছে, ফলাও করে বেরিয়েছে, কেউ কর্ণপাত করেনি। এমনকি ওখানকার একজন ডেপুটি সুপার তিনি তথ্য প্রমাণ সহ, দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ সহ স্থানীয় টালা থানাতে অভিযোগ জানিয়েছেন, স্টেট ভিজিলেন্স কমিশনে তথ্য দিয়েছেন, রাজ্যের স্বাস্থ্য সচিবকে অভিযোগ জানিয়েছেন। তার ফল কি হলো? ওই ডেপুটি সুপারকে এখান থেকে বদলি করে মুর্শিদাবাদে পাঠানো হলো। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ওখানেই বহাল তবিয়তে থাকলেন। এবং ওই আমাদের রাজ্যে একটা প্যাটার্ন আছে দেখবেন, এই যে মানিক ভট্টাচার্য যিনি সম্প্রতি জামিন পেলেন, তার বিরুদ্ধে লেখা, মুখ্যমন্ত্রীকে তার বিরুদ্ধে অভিযোগপত্র লেখা হয়েছে, সেটা সিবিআই ইডি কোথায় পেয়েছেন? তার অরিজিনাল কপিটাই মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে। এখানেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে লেখা অভিযোগপত্রগুলি, তার অরিজিনালগুলি সিবিআই এবং ইডি উদ্ধার করেছেন সন্দীপ ঘোষের বাড়ি থেকে। অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ, প্রশাসন তার কাছে অভিযুক্তের বাড়িতে অরিজিনাল কপিটি পাঠিয়ে দিয়ে বসে থাকেন। এটা হচ্ছে আমাদের রাজ্যের সাম্প্রতিক প্যাটার্ন। ফলে আমরা বলেছিলাম চিকিৎসক সংগঠনগুলোর পক্ষ থেকে 23 সালের জুন মাসে সাংবাদিক বৈঠক করে যে আরজিকরের এই ঘটনা এবং অন্য মেডিকেল কলেজে যা চলছে তাতে যেভাবে ক্ষোভ বাড়ছে তলে তলে, এই ক্ষোভের বিস্ফোরণ খুব তাড়াতাড়ি একদিন হবে। আজকে হলেও তাই। এই আরজিকরের যে ঘটনার কথা বললেন, 9 তারিখের ঘটনা, যে ন্যাক্কারজনক এবং নজিরবিহীন ঘটনা, কারণ পশ্চিমবঙ্গ ভুলে যান, ভারতবর্ষ ভুলে যান, সারা পৃথিবীর যে মেডিকেল ফ্র্যাটার্নিটির সাথে আমাদের যোগাযোগ রয়েছে, সেখানে কোথাও ইতিহাস খুঁজে কেউ কোনো দ্বিতীয় দৃষ্টান্ত দেখাতে পারেনি যে ডিউটিরত অবস্থায় একজন মহিলা চিকিৎসক তার নিজেরই হাসপাতালে নৃশংসভাবে ধর্ষিতা হচ্ছেন এবং খুন হচ্ছেন। এবং এই বিরলতম অপরাধ, এইটা হচ্ছে যে আমরা মনে করি যে রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে যে অপরাধ চক্র চলছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়, তার একটি অবশ্যম্ভাবী পরিণতি। আর ঘটনা ঘটার পরে যে সময়ানুক্রমিক যে ঘটনার প্রবাহ, সেগুলো যদি লক্ষ্য করেন, সেখানে রাজ্যের স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যে ভূমিকা, তদন্ত ধামাচাপা দিতে, তথ্য প্রমাণ লোপাট করতে এবং হচ্ছে যে দোষী ধর্ষক এবং খুনিদেরকে আড়াল করতে, এইটার জন্যই হচ্ছে আজকে আর 5টা ধর্ষণ এবং খুনের থেকে এই ঘটনাটা আলাদা। এবং সারা রাজ্যে এবং দেশে
দেশের বাইরে এই যে অভূতপূর্ব একটা চিকিৎসকদের ঐক্যবদ্ধ আন্দোলন, এটা স্বাধীনতার পরে আমাদের দেশে কোনোদিন দেখা যায়নি। স্বাধীনতার আগে ডাক্তার বিধানচন্দ্র রায়ের আমলে, মানে ডাক্তার বিধানচন্দ্র রায়েদের নেতৃত্বে, নীলরতন সরকার, বিধানচন্দ্র রায়েদের নেতৃত্বে সাহেব ডাক্তারদের সঙ্গে কালো ডাক্তারদের, মানে দেশি ডাক্তারদের একটা লড়াই, যার ফসল হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। কিন্তু স্বাধীনতার পরে এইরকম ঐক্যবদ্ধ চিকিৎসক আন্দোলন, সিনিয়র জুনিয়র সকলে মিলে দলমত নির্বিশেষে চিকিৎসকরা ঐক্যবদ্ধ হয়েছে যে না, বিচার শেষ দেখেই ছাড়বো, এটা এক নম্বর প্রথম। দ্বিতীয়, এই প্রথম বোধহয় হলো যে চিকিৎসকরা প্রথম দিন থেকে যে সকল প্রশ্নগুলো এই ঘটনাকে কেন্দ্র করে তুলছিলেন, যে দাবিগুলো উত্থাপন করছিলেন, আজকে আপামর মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামের গরিব কৃষক রমণী থেকে শুরু করে শহরের পেশাজীবী মানুষ, তারা প্রত্যেকে সেই দাবিগুলোকে ইকো করছেন, প্রতিধ্বনিত করছেন, সেই প্রশ্নগুলোকেই তারাও উত্থাপন করছেন। আমাদের দাবিগুলি এখন গণদাবিতে পরিণত হয়েছে। এইটা হচ্ছে যে হয়েছে, এই তার পিছনে হচ্ছে যে এই যে রাজনৈতিক মদত এবং প্রশাসনিক প্রশ্রয়ে পুষ্ট এই অপরাধ চক্র, তার সৃষ্ট যে নৈরাজ্য, তার অবশ্যম্ভাবী পরিণাম হিসাবে এই 9 তারিখের ঘটনা এবং তারপরে স্বাস্থ্য আর পুলিশ প্রশাসনের যে ভূমিকা, আমি পরে যদি সুযোগ হয় সেই ভূমিকার কথা নিশ্চয়ই বলবো আপনাদের। আপনারা দেখেছেন যে বেসিক্যালি 9 তারিখ সকালবেলায় যখন মৃতদেহ আবিষ্কার হয়েছে চেস্টের সেমিনার রুমে, আমরা জানি না ওটাই অপরাধ স্থল কিনা, কিন্তু মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। বাড়িতে, মিতার বাড়িতে প্রথমে খবর দেওয়া হয়েছে, আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে। মা বাবাকে ডেকে এনে 3 ঘন্টার উপর বসিয়ে রাখা হয়েছে। কলেজের প্রিন্সিপাল দেখা করতে চাননি। পুলিশ কর্তাদের পায়ে ধরেছেন ওনারা, বলেছেন মিতা কন্যার মুখটা অন্তত দূর থেকে দেখবো, আমরা ছুঁয়েও দেখবো না, সেটুকু অ্যালাউ করুন। অ্যালাউ করা হয়নি। অথচ ওই সময়ে এই সিন্ডিকেট চক্র, যে অপরাধ চক্র, যে ক্রিমিনাল নেক্সাস যারা কাজ করছে সারা রাজ্যে, তারা আধ ঘন্টার মধ্যে ওখানে হাজির হয়ে যান। যেন জলপাইগুড়ির ডাক্তার সুশান্ত রায়, বর্ধমানের ডাক্তার অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, যাদের বর্ধমানে থাকার কথা, মালদা তাপস চক্রবর্তী, বর্ধমানের বিবেক ভদ্র, তারা সবাই যেন ওত পেতেই ছিল যে এরকম একটা ঘটনা ঘটবে আর আমাদের আধ ঘন্টার মধ্যে হচ্ছে আরজি করে পৌঁছাতে হবে। তাহলে কি এটা পূর্ব পরিকল্পিত ছিল? প্রথম প্রশ্ন ওঠে। দ্বিতীয়ত, পুলিশ কর্তাদের উপস্থিতিতে ওরা প্রত্যেকে প্রমাণ লোপাট করেন ওই চেস্ট সেমিনার রুমে, যেটা যদি ওটা সত্যিই ক্রাইম সিন হয় ঘিরে দেওয়ার কথা ছিল, পুলিশ ঘেরেনি। যখন ভিডিও ভাইরাল হলো তখন এই যারা সিন্ডিকেট চক্রের যারা পান্ডা, তাদেরকে সন্দীপ ঘোষের যারা সাকরেদ স্যাঙাত বাহিনী যারা রয়েছে ওখানে ছিল, তাদের ছবি ক্রপ করে সাফাই গাইছেন কে? ডিসি সেন্ট্রাল। বলছেন উনি আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, কাউকে রেখে বলছেন উনি আমাদের ফরেন্সিক এক্সপার্ট। এবং এত কিছু, মানে 9 তারিখের যে ঘটনা যদি দেখেন, ময়নাতদন্ত সন্ধ্যের পরে হবার কথা না, ওরা সন্ধ্যের পরে করলেন। কাদের দিয়ে করলেন? সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ লোকদের দিয়ে। এমনকি এনআরএস থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হলো সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এক ফরেন্সিক মেডিসিনে, যেখানে এনআরএস প্রিন্সিপালের কোনো অর্ডার নেই, সন্দীপ ঘোষের অর্ডারে, বেআইনি অর্ডার, যেতে পারেন না, তাও করা হলো। পোস্টমর্টেম করে সন্দীপ ঘোষের সাথে রুদ্ধদ্বার বৈঠক হলো যে কি রিপোর্ট আপলোড করা হবে সিস্টেমে, পোর্টালে। ওখান থেকে মৃতদেহ আমাদের যুবকর্মীরা হচ্ছে যে গাড়িটাকে আটকে ছিল, সেটাকে পুলিশ তাদের জোর বল প্রয়োগ করে তাদের সরিয়ে দিয়ে নিয়ে গেল, স্থানীয় শাসক দলের স্থানীয় নেতাদের হাতে হস্তার্পণ করলো। তারা অন্য লাইনে থাকা যে মৃতদেহ, তাদের কিউ জাম্প করে হচ্ছে যে এই মৃতদেহটিকে আগে পুড়িয়ে দিল, যে যাক আমরা প্রমাণ ধ্বংস করে ফেললাম। এই আনন্দে মৃতদেহ শ্মশান থেকে সার্টিফিকেট তুললেন স্থানীয় শাসক দলের স্থানীয় নেতা। ফলেই বুঝতে বাকি থাকে না যে হচ্ছে শাসক দল, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন হচ্ছে যে তারা কি চাইছে, ধর্ষকদের এবং খুনিদের আড়াল করতে, প্রমাণ লোপাট করতে। তারপরেও যখন তারা মনে করলো কিছু প্রমাণ তারপরেও রয়ে যেতে পারে, যখন সিবিআইকে হাইকোর্ট বলল যে কলকাতা পুলিশ ব্যর্থ, সিবিআইকে দিল যেদিন, সেই দিন সন্ধ্যেবেলায় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, 2 স্বাস্থ্যকর্তার জ্ঞাতসারে সন্দীপ ঘোষ অর্ডার করলেন যে ওর লাগোয়া যে ওয়াশরুম যেগুলো, বাথরুম যেগুলো আছে, সেইগুলোকে অবিলম্বে ভেঙে ফেলতে হবে। কি, কেন না জুনিয়র ডাক্তারদের নাকি দাবি। তো জুনিয়র ডাক্তার তো অন্য ডিপার্টমেন্টেও আছে, যে ডিপার্টমেন্টে খুন হলো, যেখানে হচ্ছে যে ওরা বলছে যে এখানে মৃতদেহ আবিষ্কার হয়েছে,
তার ঠিক পাশেই ভেঙে ফেলতে হলো। সেটাও যখন সম্পূর্ণ ভাঙতে পারলো না, আন্দোলনকারী মানুষ গিয়ে রুখে দিল, তখন 14 তারিখ 14ই আগস্ট রাত্রিরে পুলিশকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রেখে লুকানোর নাটক করে 40 থেকে 50 জন সশস্ত্র গুন্ডা ঢোকানো হলো, যাদের সব আমরা অন ক্যামেরা বলতে শুনেছি, সেমিনার রুমে চল, সেমিনার রুমে চল। ওটা ভাঙা ওদের উদ্দেশ্য ছিল। তো এই পরপর ঘটনাবলী যদি দেখেন এবং তার পাশাপাশি যদি দেখেন যে কলকাতা পুলিশের এবং রাজ্য প্রশাসনের ভূমিকা, যে যেখানে বারাসাতে রাত্রি জাগরণ যে অনুষ্ঠান হচ্ছে দ্বিতীয় দিনের জন্য, রাত জাগছে মেয়েরা, সেখানে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি অত্যাচার। নৈহাটিতে শাসক দলের গুন্ডারা মহিলাদের গ্যাং মলেস্টেশন করছে, প্রতিবাদীদের ডেকে পাঠাচ্ছে, আমাকে ডেকেছে লালবাজার, আরও সহনাগরিকদের ডেকেছে। আজকে এক যুবকর্মীকে অ্যারেস্ট করেছেন এবং প্রতিবাদী কণ্ঠগুলোকে এইভাবে ওরা দমিয়ে রাখতে চাইছে প্রতিবাদকে, আর আড়াল করতে চাইছে অপরাধীদের। ফলে সারা রাজ্যে এখন মানুষ দুভাগে ভাগ হয়ে গেছে। একদল হচ্ছে অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অপরাধী বান্ধব প্রশাসনের বিরুদ্ধে। তারা জোট বাঁধছেন, তারা সল্টলেকে জুনিয়র ডাক্তারদের এখানে যাচ্ছেন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, চা বাগান থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত সব জায়গাতে মিছিল করছেন, প্রতিবাদ করছেন। সংখ্যা বাড়ছে, ভিড় বাড়ছে, মিছিল দীর্ঘতর হচ্ছে, গণজাগরণ তৈরি হয়েছে। আর বাংলার বাইরেও সেই আলোড়ন ছড়িয়ে গেছে সারা বিশ্বে এবং সম্প্রতি 28টা শহরে, বিশ্বের 28টা শহরে, হাউস্টনে হচ্ছে, আটলান্টায় হচ্ছে, গ্লাসগো, লন্ডন, ব্রিসবেন, ফ্র্যাঙ্কফুর্ট, কোথায় বাদ আছে, সব জায়গায় প্রতিবাদ চলছে। এবং হচ্ছে যে অল্প কিছু মানুষ তারা বলছেন মিনমিন করে, আমরাও বিচার চাই। তারা বিচার চাই বলতে বোঝাচ্ছেন ওই ধৃত এক মত্ত সিভিক ভলান্টিয়ার, ওই ছেলেটির 7 দিনের মধ্যে হয় ফাঁসি, কেউ আবার 2 কদম এগিয়ে বলছেন এনকাউন্টার। আর আমরা বলছি বিচার চাই, মানে আমাদের কাছে বিচারের অর্থ হচ্ছে, ন্যায় বিচারের অর্থ হচ্ছে যে এই শুধুমাত্র যারা ধর্ষণ খুন করলো তাদের তো খুঁজে বের করতেই হবে, তার পিছনে যে অপরাধ চক্র, এই যে ক্রিমিনাল নেক্সাস, যারা হুমকির সংস্কৃতি সারা রাজ্যের হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে যারা জারি কায়েম করেছে, তাদের যারা প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে এই তদন্ত ধামাচাপা দিতে চেয়েছে, তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, তবে অভয়ার বিচার সম্পূর্ণ হবে। আমরা এই সুবিচার, এই ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং বিচার শেষ না হওয়া অবধি, শেষ ন্যায় বিচার সুনিশ্চিত না হওয়া অবধি, সুবিচার ছিনিয়ে আনতে না পারা অবধি আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এটা আমাদের দৃঢ় অঙ্গীকার। আরজিকর মেডিকেল কলেজের প্রসঙ্গ বারবার এই ঘটনার সাপেক্ষে উঠে আসছে, কিন্তু আরজিকর মেডিকেল কলেজ ছাড়া অন্য যে হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে এই রাজ্যে, সেগুলো কতটা নিরাপদ? সেগুলো কি নিরাপদ, বা সেখানে কি ধরনের বাস্তব পরিস্থিতি? শুনুন, স্বাস্থ্যকেন্দ্র বা মেডিকেল কলেজ এগুলো তো সমাজের থেকে বিচ্ছিন্ন নয়, সমাজেরই একটা প্রতিষ্ঠান। যেই রাজ্যটাতে যদি অপরাধীরা তারা মনে করে যে আমাদের বন্ধু প্রশাসন রয়েছে, তাহলে কোনো প্রতিষ্ঠানই নিরাপদ নয়। আমাদের রাজ্যে সহ সারা দেশেই হচ্ছে যে ধরুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা একদম গ্রামীণ উপস্বাস্থ্যকেন্দ্র, যেখানে আমার স্বাস্থ্যকর্মীরা কাজ করেন, মহিলা স্বাস্থ্যকর্মী, এএনএম কর্মী, আশা কর্মী, কমিউনিটি হেলথ অফিসার, এইসব যারা রয়েছেন, বা গ্রামের একদম প্রাথমিক একটা স্বাস্থ্যকেন্দ্র যেখানে নার্স, মহিলা চিকিৎসক কাজ করেন, একটা ব্লক হাসপাতাল, 2 জন 3 জন 4 জন চিকিৎসক, তার মধ্যে হয়তো 1 জন 2 জন মহিলা চিকিৎসক আছেন, তার নাইট ডিউটি থাকে। এখন এদের নিরাপত্তা, এরা তো রাত বিরেতেই তো ডিউটি, এদের তো 24 ঘন্টায় ডিউটি। এবার যদি নিরাপত্তার কথা বলেন, নিরাপত্তা আলাদা করে যদি আমরা যেটা মনে করি যে পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে কারো নিরাপত্তা দেওয়া যায় না। আমাদের দেশে 2 জন প্রধানমন্ত্রী অ্যাসাসিনেটেড হয়েছেন, তাদের নিরাপত্তার কোনো অভাব ছিল না। ফলে সবচেয়ে শক্তিধর দেশেও রাষ্ট্রপ্রধানরা অ্যাসাসিনেটেড হন। ফলে পুলিশ মিলিটারি দিয়ে নিরাপত্তা দেওয়া যায় বলে আমরা মনে করি না। নিরাপত্তা হচ্ছে একটা সামাজিক বিষয়, যে সমাজে অপরাধী সে অপরাধ করতে ভয় পাবে, কেননা আইনের শাসন থাকবে। সেইটা যদি না থাকে তাহলে স্বাস্থ্যকেন্দ্রের কর্মী, চিকিৎসক সেও নিরাপদ নয়, গ্রামের স্কুলে শিক্ষিকা সেও নিরাপদ নয়, বাড়িতে থাকা যে মানুষ, পুরুষ মহিলা, সেও নিরাপদ নয়। ফলে লিঙ্গ নির্বিশেষে এবং প্রতিষ্ঠান নির্বিশেষে
সব মানুষই অসুরক্ষিত বোধ করছেন, কারণ গত কয়েক বছরে যে কটা ধর্ষণের ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে, প্রথম থেকেই বিচার প্রক্রিয়াকে বিচার প্রক্রিয়া সাবজুডিস কেস কারণ মনে হয়নি। কোনোটাকে বলা হয়েছে সাজানো ঘটনা, কোনোটাকে বলা হয়েছে ছোট ঘটনা, কোনোটাকে কোনো সাংসদ বলেছেন খদ্দেরের সাথে দর কষাকষিতে ভুল। তো ধর্ষণের প্রতি যদি শাসকের এই অ্যাটিটিউড থাকে, প্রশাসনের যদি অ্যাটিটিউড থাকে যে হচ্ছে যে ধর্ষণ মানে হচ্ছে যে শরীর থাকলেই ধর্ষণ হবে, এই যে মানে এই কথাগুলো যে বেরিয়ে এসছে, ফলে অপরাধীরা, ধর্ষকরা তারা বুঝে নিয়েছেন যে আমাদের বন্ধু প্রশাসন এই মুহূর্তে রয়েছে, আমরা অপরাধ অবাধে করতে পারি, ফলে কেউই নিরাপদ নয়। এবং রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে যারা কাজ করেন তারাও নিরাপদ নয়, তারা তো আলাদা অংশ নয়, সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। এই যে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং যে সংস্থাগুলো রয়েছে, কর্মক্ষেত্র বিভিন্ন ধরনের, এই সমস্ত ক্ষেত্রেই যৌন নিপীড়ন বা যৌন হেনস্থার প্রতিরোধের জন্য কেন্দ্রীয় সরকার একটা আইন করেছিল 2013 সালে, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট যেটা। তো ঘটনাচক্রে সেই অ্যাক্টের এই বছর 10 বছর পূর্তি হচ্ছে। এবার সেই আইন অনুযায়ী এটা বাধ্যতামূলক করা হয়েছিল যে আইসিসি, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি যেটা, সেটা সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি যে কোনো সংস্থা বা কর্মক্ষেত্রে এই আইসিসি থাকতেই হবে, যারা এই গোটা বিষয়টা নিয়ে তদন্ত করবেন, অভিযোগ নেবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন ইত্যাদি। এবং এটা বাধ্যতামূলক ছিল। এবার এক্ষেত্রে আরজি করের এই ঘটনাটা ঘটার পর থেকে আমরা শোনা যাচ্ছে যে আরজি কর মেডিকেল কলেজে নাকি আইসিসি ছিলই না। এবার এক্ষেত্রে আমাদের দুটো প্রশ্ন, যে এক, এইটা কি সত্যি যে আরজি কর মেডিকেল কলেজে আইসিসি ছিল না, বা যদি না থাকে সেক্ষেত্রে যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের আইন, ফলে এইটা এবং সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে যেহেতু আইসিসি থাকাটা অন্তত ন্যূনতম এই আইসিসি ফাংশনিং আইসিসি থাকাটা বাধ্যতামূলক, ফলে কেন্দ্রীয় সরকার যে বিভিন্ন মান নির্ণায়ক সংস্থা থাকে যারা এগুলো ভিজিট করেন, ইন্সপেকশন করেন এবং সেই অনুযায়ী র্যাঙ্কিং দেন, মান্যতা দেন, তাদেরও তো এক্ষেত্রে একটা দায় রয়েছে। মানে আরজি করে যদি আইসিসি না থাকে তাহলে সেই সংস্থা, কেন্দ্রীয় যে সংস্থাগুলি, মান নির্ণায়ক যে সংস্থাগুলি, তাদের নজরে পড়লো না কেন? বা দেখুন, এখানে যে প্রশ্নটা প্রথমেই আসে যে আইন তো আমাদের দেশে অনেক আছে, কটা আইনের প্রয়োগ হয়? এই যে আমাদের এই আরজি করে ঘটনা ঘটে যাওয়ার পরে রাজ্যে সরকার, বিধানসভায় একটা সরকার পক্ষ বিল এনেছেন, অপরাজিতা বিল, দেখেছেন নিশ্চয়ই আপনারা সেই বিলের এসেন্সটা কি? যে মহিলারা রাত্রিবেলায় কাজ করবে না, নাইট শিফটের ডিউটি তারা করবেন না। এমনিতেই মহিলাদের, আমাদের যে ওয়ার্কফোর্স, ইন্ডিয়ান ওয়ার্কফোর্সে মহিলাদের অংশগ্রহণ খুব কম। তার মধ্যে দাঁড়িয়ে মহিলাদের যদি একটা রাজ্যে সরকার বিল এনে বলে যে মহিলারা রাত্রিরে কাজ করবে না, তার মানে হচ্ছে যে মহিলা রাত্রে কাজ করবে কারা? তারা অপরাধীরা, নাইট শিফট করবে, ধর্ষকরা, তারা নাইট শিফট করবে, সেই জন্য মহিলারা বেরোবেন না। ফলে এই যে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি, বিশাখা গাইডলাইন যা বলছেন, যদি একটা কমিটি থাকতেও আরজি করে, কি তাতে লাভ হতো? সেই কমিটিতে কারা থাকতেন? এই সন্দীপ ঘোষরাই থাকতেন। যেমন ধরুন আর রাজ্যে মেডিকেল কাউন্সিল আছে, মেডিকেল কাউন্সিলের অনেকগুলো এথিক্যাল কমিটি তৈরি হয়েছে। সেই এথিক্যাল কমিটিগুলোর চেয়ারপারসন কারা জানেন? এই ডাক্তার অভিজ্ঞ, ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস, যাদের বিরুদ্ধে, মানে যারা হচ্ছে অনৈতিকতার চূড়ান্ত নিদর্শন, যাদের চিকিৎসক বলতে আমাদের লজ্জা করে, যার এত অনৈতিক কাজ তারা করে বেরিয়েছেন, তারা হচ্ছেন এইসব কমিটির চেয়ারম্যান। সেই কমিটির চেয়ারম্যান হচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস, তার মেম্বারকে রাজ্যের ডিএমই, পুতুল ডিএমই ডাক্তার বৌসাদ নায়ক, তিনি হচ্ছেন সদস্য। এই হচ্ছে রাজ্যের মানে আইন প্রয়োগের দিকে তার হচ্ছে সদিচ্ছার প্রতিফলন, আমি মানে তার প্রমাণ যে কতখানি সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা। আসলে আমাদের বিল বা আইনের থেকে যেটা আমাদের দেশ এবং রাজ্যে প্রয়োজন, সেটা হচ্ছে পলিটিক্যাল উইল। বিল লাগবে না, লাগবে হচ্ছে পলিটিক্যাল উইল। সেইটা যদি দেখেন, আমাদের কেন্দ্রের যে শাসক, তাদের যারা চালনা করেন, যে মতাদর্শ চালনা করে, বা যে গোষ্ঠী মতাদর্শ ভিত্তিক যে গোষ্ঠী, ভয়ঙ্কর যে গোষ্ঠী চালনা করেন তাদের প্রধান যখন বলেন মহিলাদের স্থান হচ্ছে রান্নাঘরে আর শোবার ঘরে, পুরুষদের আনন্দ দিতে এবং সন্তান উৎপাদন দিতেই তাদের হচ্ছে মহিলাদের একমাত্র, তাদের মানে এটাই তাদের একমাত্র ভূমিকা সমাজে। আর আমার রাজ্যে শাসক দল যখন বিল আনেন যে মহিলারা রাত্রে বেরোবেন না, ডিউটি করবেন না, তখন
ওই কেন্দ্রের যারা শাসক দল, এ রাজ্যের বিরোধী দল, তারাও টেবিল চাপড়ে সমর্থন করেন, কোনো সংশোধনী ছাড়া সেই বিল পাশ হয়ে যায়। বুঝতে পারবেন না যে কি কোন মতাদর্শে চলছে, কোনো কি ফারাক আছে এই দুটো মতাদর্শের মধ্যে? কোনো ফারাক নেই। ফলে এই যে টোটাল একটা প্যাট্রিয়ার্কাল মানে হচ্ছে চিন্তা ভাবনা, দর্শন, একটা প্যাট্রিয়ার্কির যে ফিলোসফি, সেইটা দিয়ে যখন দেশ এবং রাজ্যের শাসকরা চলেন, তখন এইসব গাইডলাইন, বিশাখা গাইডলাইন, আইসিসি, এগুলো অর্থহীন। যদি একটা থাকতেও আর্জি করে, তার মাথায় বসতেন হচ্ছে যে ওই সন্দীপ ঘোষ, এবং হচ্ছে যে যদি অন্য কোথাও থাকতো তাহলে এসএসকেএমে হলে অভিজ্ঞ তার মাথায় থাকতেন, যিনি মহিলাদের রাত বিরেতে হচ্ছে যে উত্ত্যক্ত করেন বলে ছাত্রীরা অভিযোগ করেছেন প্রিন্সিপালের ওখানে। ধর্ষণের হুমকি যারা দিতেন তারাই হচ্ছে আইসিসি বিরূপাক্ষ মাথায় থাকতো। তাহলে যে এই কমিটি থাকা বা না থাকার উপরে কি নির্ভর করে? আর কেন্দ্র সরকারের এই যে মান নির্ণয়ের পদ্ধতি বলছেন, কেন্দ্র সরকার তো অধিকাংশ মেডিকেল কলেজগুলোর কোনো পরিকাঠামোই নেই। ছিল সাব ডিভিশন হাসপাতাল, উলুবেরিয়া বলুন বা আরামবাগ বলুন, রাতারাতি সাইনবোর্ড পাল্টে রাজ্য সরকার করে দিয়েছে সেগুলোকে মেডিকেল কলেজ। শুধু সাইনবোর্ডটা পাল্টেছে। কেন্দ্রীয় সরকারের সংস্থা আসছে, তারা এসে সেগুলি মেডিকেল কলেজ বলে স্বীকৃতি দিয়ে চলে যাচ্ছে। ফলে কেন্দ্র রাজ্য আলাদা কিছু নেই, পুরোটাই এক। এই যে রাজ্য সরকার যে প্রকল্পটা ঘোষণা করেছে রাতের সাথী, সেখানে যেটা বলা হয়েছে যে মহিলাদের রাতের শিফটে কাজ করা দরকার নেই, এটা তো একরকমভাবে মেয়েদের কর্মসংকোচন এবং ক্রমশ কর্মহীনতার দিকেও ঠেলে দেওয়া। এটা এই ব্যাপারে আপনার? একদমই তাই। মানে অদ্ভুত কথা যেটা হচ্ছে যে এই যে বিলে যা সংস্থান এসছে, তার মধ্যে আমরা চিকিৎসক সংগঠনগুলো যা খতিয়ে দেখেছি, আমরা প্রথম দিনেই আমরা বলেছিলাম যে এক নম্বর হচ্ছে যে এই আমাদের দেশের যে আইন আছে সেইগুলো দিয়েই হচ্ছে যে অতীতে এই ধরনের ঘটনায় তাদের বিচার হয়েছে, অপরাধীদের চরমতম সাজা হয়েছে। ফলে আইনের কোনো অভাব নেই। আর একটা আইন আনা মানে আর একটা আপনি আইওয়াশ করা। দ্বিতীয়ত হচ্ছে এই আইন রিগ্রেসিভ আইন, পশ্চাৎমুখী, মহিলাদের ঘরে পর্দানসীন করবার আইন, অপরাধীদের নাইট শিফট করবার ছাড়পত্র দেবার আইন, এবং এই যে মহিলাদের যেটা বলছিলাম আমি, যে আমাদের দেশের ওয়ার্কফোর্সে মহিলাদের অংশগ্রহণ অত্যন্ত কম, সেটাকে আরও কমিয়ে ফেলা। এমনিতেই সরকার চাকরি দিতে পারছে না, চাকরি প্রার্থীরা বসে আছে দীর্ঘদিন ধরে, 1000 দিন, 1200 দিন, 1400 দিন আমরা দেখি তারা বসে আছে রাস্তার ধারে। এখন মহিলাদের আর চাকরি দিতে হবে না। কিন্তু কাদেরকে ভালনারেবল করে দেবেন? বলছেন যে রাত্রিবেলায় মহিলা সিকিউরিটি কর্মী বাড়িয়ে দেব। মহিলা সিকিউরিটি কর্মী তারা যেহেতু অর্থনৈতিক আর্থসামাজিক দিক দিয়ে তারা নিচের তলায়, ফলে তাদের নিরাপত্তা প্রয়োজন নেই। সে একজন ধর্ষিতা হলে তাকে 10,000 টাকা বা 2 লাখ টাকা কত যেন একটা রেট ঠিক হয়েছে আমাদের রাজ্যে ধর্ষণে, সেইটা দিয়ে তার মুখ বন্ধ করে দেওয়া যাবে। একজন চিকিৎসক ধর্ষিতা হলে তার কর্মক্ষেত্রে তার আন্দোলনে জোরালো অনেক ভয়েস উঠছে, সেটা সরকার দেখছে। সেই জন্য হচ্ছে যে মহিলা চিকিৎসকদের সুরক্ষিত রাখতে কাকে ভালনারেবল করে দেব না? মহিলা সিকিউরিটি গার্ড, যার কর্মনিশ্চয়তা নেই, সে প্রতিবাদ তাকে হচ্ছে যে ঠিকমতো করতে পারবে না, তাকে হচ্ছে ভালনারেবল করে দেওয়া। ফলে এইটা সম্পূর্ণ একটা রিগ্রেসিভ প্যাট্রিয়ার্কাল দৃষ্টিভঙ্গি থেকে এই আইন নিয়ে আসা। এবং মনে রাখতে হবে, বারবার যেটা বলছি, রাজ্যের বিরোধী দল যারা কেন্দ্রের শাসক দল, তারাও কিন্তু এই বিলে কোনো সংশোধনী আনেনি। অর্থাৎ তাদের ফিলোসফিটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে হচ্ছে যে দক্ষিণ ভারতের সেই কমলালেবুর শহর থেকে। আপনি বারবার তো দুর্নীতির প্রসঙ্গটা তুলেছেন। তো গত প্রায় 1 দশক ধরে আমরা দেখেছি যে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে কেন্দ্র করে একাধিক আর্থিক এবং প্রশাসনিক দুর্নীতি সংবাদ মাধ্যমে উঠে এসেছে, সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। এবার এখন আরজি করের ঘটনাটা ঘটার পর থেকে স্বাস্থ্য ক্ষেত্রেও সেই ধরনের নানান আর্থিক প্রশাসনিক দুর্নীতির কথা সামনে আসছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন ক্ষেত্রে, প্রায় সর্বক্ষেত্রেই রাষ্ট্র লালিত এক ধরনের বেনিয়ম বা অনিয়মের আখড়া তৈরি করা হচ্ছে সব জায়গায়। এইটা নিয়ে যদি একটুখানি বলেন। এছাড়াও আর দুটো প্রশ্ন যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে এবং খবরের কাগজে দেখছি, যে এই থ্রেড সিন্ডিকেট তৈরি হয়েছে, কাজ করছে, যেটা বলা হয়েছে। এছাড়া এই যে ফিরোজ এডুলজি যেটা সুপ্রিম কোর্টে যেটা উনি বলেছেন যে উত্তরবঙ্গ লবি কাজ করেছে এই ঘটনার ক্ষেত্রে, এই বিষয়গুলো একটুখানি বলুন। দেখুন, এটাকে একটু বৃহত্তরভাবে যদি দেখি, এখন আসলে উত্তর আধুনিক যে ফিলোসফি, দর্শন, উত্তর আধুনিকতা বাদ যাকে পোস্ট ট্রুথ যে
চলে এসছে এখন। এই দর্শনে হচ্ছে যে কোনো গ্র্যান্ড ন্যারেটিভ আপনি খাড়া করতে পারবেন না। আপনাকে আজিকরে একটি ঘটনা ঘটেছে, আজিকরে কয়েকজন ছাত্রকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অ্যালাউ করবেন 1 মাস প্রতিবাদ করতে, তারপর তিনি গাইডলাইন দেবেন যে এবার নির্দেশ দেবেন যে এবার উৎসবে ফিরে যান, অনেক হয়েছে, 1 মাস অ্যালাউ করেছি, আর অ্যালাউ করবো না। ব্যাস ওখানেই স্থানিকভাবে সাময়িকভাবে সাময়িক এবং মানে এইরকম একটা প্রতিবাদ হলো, ব্যাস এবার ফিরে যান, এবার আমার সিস্টেমকে রান করতে দিন। কোন সিস্টেম না, হচ্ছে ক্রোনি ক্যাপিটালিজমের সিস্টেম, ধান্দার ধনতন্ত্র। সারা বিশ্বেই দক্ষিণপন্থা যেখানে মাথাচাড়া দিচ্ছে, যেখানে পুঁজি সংকটে রয়েছে, পুঁজি ক্রমশ তার হচ্ছে যে গভীর সংকটের দিকে যাচ্ছে, সেখানেই দক্ষিণপন্থা, সে বোলসোনারো থেকে শুরু করে ট্রাম্প থেকে শুরু করে আমাদের দেশে যদি অবস্থা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশেই, এবং এই সমস্ত দেশেই শাসকরা যেটা করছেন তাদের ধান্দাবাজি ঢাকতে একটা ভয়ের সংস্কৃতি হচ্ছে যে মানুষের উপর নামিয়ে দিচ্ছেন। আমার দেশে যা হচ্ছে আমার রাজ্যে আলাদা নয়। ভীমা কোরেগাঁও বসে যা করেছে কেন্দ্রের শাসক দল, আমার এখানে তাই করছে রাজ্যের শাসক দল। একটা ভয়ের সংস্কৃতি সবকটা মেডিকেল কলেজে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরগুলোতে, জেলা স্বাস্থ্য দপ্তরগুলোতে, হাসপাতালে, হচ্ছে সমস্ত জায়গায়। এই হচ্ছে যে তুমি যদি প্রতিবাদ করো, তোমার এই প্রতিদিন, আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের কাছে ওখানে গিয়ে বলেছেন আমি কোনো অ্যাকশন নিইনি এখন অবধি, মানে হচ্ছে নিতে পারতাম কিন্তু নিইনি, এই যে ব্যাপার, তার মানে যে কোনো দিন নেব। এই যে প্রচ্ছন্ন হুমকি, ভয়ের সংস্কৃতি একটা তৈরি করছেন। এবং এই যে উত্তরবঙ্গ লবির কথা বলা হচ্ছে, এই যে যেটা বললাম 2021 নির্বাচন পরবর্তীকালে হচ্ছে যে আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় প্রত্যেকটা স্তম্ভ, প্রত্যেকটা প্রতিষ্ঠানের উপরে যে অপরাধ চক্র দখলদারি কায়েম করেছে, তারা হচ্ছে যে এই ভয়ের সংস্কৃতিটাকে এখানে টিকিয়ে রেখেছে। তাদের ওই লুটতরাজ, তারা এই যে তোলাবাজি করবে, কাটমানি করবে, খাবে, এইটার হচ্ছে যে জারি রাখবার জন্য এই ভয়টা তাদের প্রয়োজন আছে। আর যেই ভয় ভেঙে মানুষ বেরিয়ে আসছেন, যেই ভয় ভেঙে তারা বিচারের দাবিতে গলা ফাটাচ্ছেন, গলা মেলাচ্ছেন আমাদের সঙ্গে, অমনি শাসকের বুক দুরু দুরু হয়ে যাচ্ছে। এই বুঝি ভয় কেটে গেল, তাহলে আমার লুটতরাজটা আর বন্ধ হয়ে যাবে। সমাজের এমন কোনো স্তর নেই, কেন্দ্রীয় শাসকরা ব্যাংক, বিমা, রেল সব হচ্ছে যে বিক্রি করে দিচ্ছেন। আমার রাজ্যের শাসক কয়লা, বালি থেকে শুরু করে আমার যাবতীয় প্রাকৃতিক সম্পদ, পুরুলিয়ায় পাহাড় বিক্রি করে দিচ্ছেন, বীরভূমে খনি নামে আদিবাসীদের জঙ্গল বিক্রি করে দিচ্ছেন, আর আমার মেডিকেল ক্ষেত্রে হাসপাতালের বর্জ্য পদার্থ বা লাশ তাকেও ছাড়ছে না, মহিলাদের সম্ভ্রম বিক্রি করে দিচ্ছেন। ফলে পুরোটাই হচ্ছে ধান্দার ধনতন্ত্রের হচ্ছে যে একটা ছোট সংস্করণ, এইটাই চলছে। এবং এখান থেকেই হচ্ছে যে এই ফ্যাসিবাদ উঠে আসে, ফ্যাসিস্ট মনোভাব। এই যে কলকাতা পুলিশকে, সিভিক ভলান্টিয়ারদেরকে গেস্টাপো বাহিনী হিসাবে ব্যবহার করা, এবং হচ্ছে তার সেখানে এই গেস্টাপো বাহিনীর কাছে সবচেয়ে ভয় কাদের, সবচেয়ে ভয় যাদের, তাদেরকেই হচ্ছে দেখছেন একের পর এক গ্রেপ্তার করেছে, তাদেরকেই লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে, তাদেরকেই লালবাজার পুলিশ হচ্ছে গ্রেপ্তার করছে। যে এই গেস্টাপো বাহিনীর বিরুদ্ধে যারা সবচেয়ে প্রতিবাদ জোরালো করতে পারে, হচ্ছে যে এই জার্মানিতে আমরা দেখেছি হিটলারের সময় রাইখস্টাগের হচ্ছে যে কাহিনী সবাই জানেন, সেখানে যা ঘটেছে এখানে না, আলাদা কিছু হচ্ছে না। কাদেরকে ডাকা হচ্ছে? 27 তারিখে ওই যারা ছাত্র সমাজ নাম দিয়ে যারা ইয়ে করেছেন, কজন হয়েছে অভিযোগ হচ্ছে, পরের দিন ছেড়ে দিয়েছে। কিন্তু এখানে 7 দিনের পুলিশ কাস্টডি আজকে এক যুবকর্মী পেয়েছেন। তিনি হচ্ছেন যে ওই প্রথম দিন যে যুবকর্মীরা গাড়ি আটকে যারা চেয়েছিল এটার পোস্টমর্টেমটাকে, দেহটাকে সংরক্ষণ করতে 9 তারিখে এই অভয়ের মৃতদেহ, তাদের মধ্যে একজন। আমরা যারা প্রশ্ন তুলেছি, আমাদের লালবাজার ডেকে পাঠিয়েছে। এই গেস্টাপো বাহিনী এই কাজটাই করছে। এটা ধান্দার ধনতন্ত্র বিশ্বজুড়ে যা চলছে, এখানে সেটারই প্রতিফলন, নতুন কিছু নয়। কয়েক মাস আগে এনইটি পরীক্ষাকে কেন্দ্র করে একই রকমভাবে আর্থিক আর প্রশাসনিক দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেইটাকেও এই পরিপ্রেক্ষিতে আপনারা কীভাবে দেখছেন? নিট পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষার যে দুর্নীতির কথা বলছে না, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমার কাছেই প্রথম অভিযোগটি আসে। বর্ধমান জেলার এক ছাত্রীর কাছে হচ্ছে যে এরকম একটি ফোন আসে, তারপর তিনি আমাকে জানান, আমাদের সংগঠনগতভাবে আমরা আলোচনা করি, সেটা আমরা প্রকাশ্যে আনি, বিরোধিতা করি, আমরা চিঠি দিই, কিন্তু কোনো তদন্ত রাজ্য পুলিশ বা কেন্দ্র পুলিশ, মানে আমাদের হচ্ছে যে রাজ্যের যে তদন্তকারী সংস্থাগুলো, তারা করেননি। এমনকি খবরের কাগজে প্রথম শ্রেণীর, মানে সর্বাধিক বিক্রিত খবরের কাগজে প্রথম পাতায় বিজ্ঞাপন দেওয়া যে হচ্ছে যে এখানে র্যাঙ্ক না করেও হচ্ছে যে ডাক্তারিতে চান্স পাইয়ে দেওয়ার ব্যবস্থা আছে, সেই বিজ্ঞাপন দিয়ে আমরা চিঠি করেছি যে এই বিজ্ঞাপন কি করে হয়, যাদবপুরে চলে এই একটি অফিস,
তারা বলছেন যে হ্যাঁ আমরা গ্যারান্টি দিচ্ছি, আমাদের যদি টাকা দেওয়া হয় আমরা হচ্ছে যে অগ্রিম কিছু দিতে হবে, তারপরে হচ্ছে যে আমরা চান্স পাইয়ে দেবো, বাকি টাকা দেবেন। সরকার করেছে তদন্ত? করেনি। তার কারণ হচ্ছে এইগুলোর পিছনে প্রশাসনিক প্রশ্রয় এবং রাজনৈতিক মদত আছে। এই যে পুরো দুর্নীতি, মানে সমাজের কোনো অংশ এরা বাদ দেয়নি, কোনো অংশ এরা বাদ দেয়নি যেখানে হচ্ছে যে দুর্নীতি গ্রাস করেনি, এমন কোনো একটা। আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে স্বাস্থ্যে যা দুর্নীতি হয়েছে, শিক্ষা এবং খাদ্য দপ্তরের দুর্নীতি, দুটো যে ভলিউম তাকে যোগ করলে তাকে ছাড়িয়ে যাবে স্বাস্থ্যের দুর্নীতি। এবং স্বাস্থ্য বলে নয়, আমাদের রাজ্যে আমাদের হচ্ছে চিকিৎসা সংগঠনগুলোর আমাদের যা অবজারভেশন, পর্যবেক্ষণ, তাতে হচ্ছে রাজ্যের সমস্ত দিক দুর্নীতিগ্রস্ত করে দেয়। সাধারণ কলেজগুলোতে, স্কুল কলেজগুলোতে লেখাপড়া, চাকরি, কোথায় দুর্নীতি নেই? সমস্ত জায়গায় দুর্নীতিতে হচ্ছে যে ভরিয়ে দিয়েছে শাসক। এই ধান্দার ধনতন্ত্রের এটাও একটা দিক। সিবিআই তো তদন্ত করছে, সিবিআই এর তদন্তের ধারা এবং সুপ্রিম কোর্ট যে পদক্ষেপগুলো নিচ্ছে, সুপ্রিম কোর্টের ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে একজন আন্দোলনকারী হিসেবে আপনার কি মনে হয়? দেখুন, সিবিআই এর প্রতি আমাদের কোনো মোহ নেই। আমরা প্রথম দিন থেকে আমাদের সংগঠনগতভাবে বলে আসছি যে সিবিআই যদি সত্যিই কাজ করতো, তদন্ত করতো স্বচ্ছতার সঙ্গে, তাহলে আমাদের রাজ্যে হচ্ছে যে আজকে যারা বড় বড় কথা বলছেন তাদের অনেকেই জেলের ভিতরে থাকতো, জেলের ভাত খেত তারা। সিবিআই স্বচ্ছ তদন্ত করেনি বলেই হচ্ছে আজকে তারা ঘুরে বেড়াচ্ছেন, প্রকাশ্যে কথা বলছেন, এই চিকিৎসকদের আন্দোলন এবং প্রতিবাদীদের কণ্ঠরোধ করবার জন্য তারা হচ্ছে যে চেষ্টা করতে পারছেন। এই চেষ্টাটাই করতে পারতো না যদি সিবিআই ঠিকঠাক কাজ করতো। ফলে সিবিআইয়ের প্রতি আমাদের কোনো মোহ নেই। আমরা গত 25শে আগস্ট প্রায় 25,000 চিকিৎসক এবং অন্যান্য হচ্ছে যে শুভানুধ্যায়ীদের নিয়ে আমরা মিছিল করে গেছি সিজিও কমপ্লেক্সে। সিবিআইকে সেটা করার কথাই আমরা জানিয়ে এসেছি যে আপনারা আমাদের কাছে যা তথ্য প্রমাণ, যদি আমাদের সাহায্য লাগে আমাদের ডাকুন, আমরা হচ্ছে যে আপনাদের তথ্য প্রমাণ হচ্ছে যে আমাদের কাছে যেটুকু যা ইনফরমেশন আছে সেটুকু আমরা আপনাদের দেব, আমরা সাহায্য করব। আমরা চাই সঠিক তদন্ত হোক, কিন্তু এই তদন্তে কোনো রকমের হচ্ছে যে ঢিলেমি বা হচ্ছে এই তদন্তে কাউকে বাঁচানোর চেষ্টা যদি করেন, আমরা কিন্তু প্রয়োজনে আপনাদের অফিস ঘেরাও করে রাখবো। সিবিআইকে আমরা বলে এসেছি। সুপ্রিম কোর্ট, আমরা বিচার ব্যবস্থার প্রতি আমাদের সংগঠন আস্থা রাখে, আস্থাশীল, কিন্তু আমরা একথাও বলেছি আমাদের যা পর্যবেক্ষণ, যে সুপ্রিম কোর্টে আমরা আমাদের রাজ্যের যে মামলাগুলোর দিকে মানুষ তাকিয়ে থাকেন, ধরুন সরকারি কর্মচারীদের ডিএ মামলা, বছরের পর বছর সুপ্রিম কোর্ট শোনায় সময় পাচ্ছেন না, তারিখের পর তারিখ। শিক্ষক দুর্নীতি মামলা, সুপ্রিম কোর্ট শোনার সময় পাচ্ছেন না, তারিখের পর তারিখ। অথচ আমাদের রাজ্যের প্রভাবশালীরা তাদের বিদেশ যাত্রার জন্যই হোক বা হচ্ছে সিবিআই ইডির থেকে বাঁচার জন্যই হোক, রাত বিরেতে দামি উকিল দিয়ে যখন স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি দায়ের করেন, তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরের দিন অ্যালার্ম দিয়ে রাখেন যে সকাল সকাল উঠে দরকার হলে ছুটির দিনেও কোর্ট খুলে সেটা শুনানি করতে হবে। এটাও আমরা দেখেছি, এটা আমাদের পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা বিচার ব্যবস্থার কাছে এই আবেদন রেখেছি যে আপনারা কিন্তু মানুষের শেষ ভরসা, পশ্চিমবঙ্গের মানুষের, তাদের প্রশাসনে ভরসা তারা হারিয়েছেন, সরকারে ভরসা হারিয়েছেন, আপনারা হচ্ছেন শেষ ভরসা। যদি আপনারাও আস্থা অর্জনে ব্যর্থ হন, কে বলতে পারে পশ্চিমবঙ্গে নৈরাজ্য নেমে আসবে না? পশ্চিমবঙ্গকে নৈরাজ্যের পথে ঠেলে দেবেন না। আপনারা দ্রুততার সঙ্গে এই বিরলতম অপরাধ, তার বিচার আপনারা হচ্ছে যে তাতে বিরলতম দৃষ্টান্ত দেখান, বিরলতম দ্রুততার দৃষ্টান্ত দেখান। প্রয়োজনে ফাস্ট ট্র্যাক কোর্ট, সুপ্রিম কোর্ট করুন, শিয়ালদা ট্রায়াল কোর্ট যেখানে সেশন কোর্ট যেখানে ট্রায়াল হচ্ছে, আর হচ্ছে সুপ্রিম কোর্ট যেখানে সিবিআই এর তদন্ত মনিটরিং হচ্ছে, দুটোকেই আমরা বলেছি ফাস্ট ট্র্যাকিং করতে। প্রয়োজন হলে দিনের পর মানে পরপর কনজিকিউটিভ ডেজ হচ্ছে আপনারা শুনানি করুন। এই 7 দিন 10 দিন 15 দিন পরে সময় দিচ্ছেন, এগুলো হচ্ছে যে করবেন না। তাতে হচ্ছে যে আপনাদের এবং হচ্ছে ন্যায় বিচার যেটা আইনের গণ্ডি থেকে করা যাবে সেটা আপনারা দিন, তাহলে হচ্ছে যে মানুষের আস্থা থাকবে। এইটা আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন রেখেছি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য সর্বক্ষেত্রেই স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে, এরকম একটা দাবি প্রশাসনের তরফে করা হচ্ছে এবং রাজ্য সরকার একাধিক পরিসংখ্যান উপস্থিত করেছেন এবং এই ন্যারেটিভটা খানিকটা সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সাধারণ মানুষদের একটা বড় অংশ আবার আপনাদের আন্দোলনকে সংহতিও জানাচ্ছে এই মুহূর্তে। এই প্রসঙ্গে আপনাদের মতামত কি? এক, আর এছাড়া আপনারা যখন আন্দোলনে রয়েছেন, আপনাদের আন্দোলনের ভবিষ্যৎ গতিপথ কীরকম হবে এবং আপনাদের লক্ষ্য কী? দেখুন, এই
আমাদের রাজ্যে এই ঘটনাকে কেন্দ্র করে যে জনজাগরণ তৈরি হয়েছে, বিশেষ করে মেহনতি মানুষ যারা খেটে খান, সে ওই যে বললাম যে গ্রামের কৃষক রমণী আলপথে হাঁটছে, তিনিও বলছেন আমার বিচার, আরজি করের বিচার চাই। আমার চা বাগানের শ্রমিক, তিনিও চা বাগানের পাতা তোলার ফাঁকে টিফিন আওয়ার্সে ঝান্ডা তুলে বলছেন যে আরজি করে কাণ্ডে বিচার চাই। আমার সুন্দরবনের যে হচ্ছে যে কৃষক, সেও চাইছে বিচার। আদিবাসী বন্ধুরা তারা বিচার চাইছে, বর্ধমানের কৃষক বিচার চাইছে। আবার শহরের গৃহপরিচারিকা ইউনিয়ন থেকে যৌনকর্মী থেকে শুরু করে তৃতীয় লিঙ্গের যারা মানুষ, তারা, আমার গিগ ওয়ার্কার যারা, ডেলিভারি বয়, ওলা উবের চালক, তারা পর্যন্ত নেমেছেন। ছাত্র, যুব, মহিলা, পেশাজীবী তারা তো নেমেছেনই, তার পাশাপাশি এরাও নেমেছেন। এবং এতেই হচ্ছে শাসকের ভয় হচ্ছে যে মানে বুকে ভয় ধরেছে যে এই বৃহৎ ঐক্য এবং হচ্ছে যে এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে, অপরাধের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছেন। এই ন্যারেটিভটার একটা কাউন্টার ন্যারেটিভ মানুষের দরকার হচ্ছে যে মানে মানুষের কাছে রাখা দরকার, না হলে এই ভয়ের আবহটা ফিরিয়ে আনা যাবে না। এখান থেকে এই ডিসকোর্সের যে মুখটাকে ঘুরিয়ে দেবার জন্য শাসক দল খুব সুনির্দিষ্টভাবে হচ্ছে যে মিথ্যে কিছু প্রোপাগান্ডা নামাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে জুনিয়র ডাক্তারদের চিকিৎসার বিরতির জন্য, কর্মবিরতির জন্য হচ্ছে যে এই মৃত্যুগুলো ঘটেছে। প্রথম কথা হচ্ছে 23টি মৃত্যু ঘটেছে বলছেন তারা কি বলছেন একবারও যে তার আগের মাসে কতগুলো মৃত্যু ঘটেছে বা গত বছর এই একই সময় কত মৃত্যু ঘটেছে? আমি আপনাকে বলছি, আজকেই খবরের কাগজে বেরিয়েছে, রাজ্য সরকারের পোর্টালে আছে তথ্য যে এবছর আগস্ট মাসে আরজি কর মেডিকেল কলেজে মৃত্যুর ঘটনা 268, যেখানে গত বছর 23 সালে আগস্ট মাসে মৃত্যুর ঘটনা ছিল 572টা মৃত্যু হয়েছিল আরজি কর মেডিকেল কলেজে। আর সবকটা মেডিকেল কলেজে 24 সালের আগস্ট মাসে এবছরে মৃত্যু হয়েছে 6800 সামথিং, আর গত বছর এই সংখ্যাটা ছিল 8000-এর বেশি। তাহলে তো মৃত্যু কমেছে এবছর আরজি করে এবং সবকটা মেডিকেল কলেজ মিলে। যে রাজ্য সরকার ডেঙ্গু কতগুলো হলো রাজ্যবাসীকে জানতে দেয় না, কতজন ডেঙ্গুতে মারা গেল সেই তথ্য দেয় না, কোভিডে কতজন মারা গেল সেই তথ্য দেয় না, কোভিডে মারা গেলে তার জন্য একটা কমিটি হয়েছে, কোভিডে মারা গেছে না কোমরবিডিটিতে মারা গেছে তার জন্য একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিটি করে, সেই সরকার কোনো কমিটি ছাড়া হচ্ছে যে শাসক দলের যারা নেতা ক্লাস 8 পাস, ক্লাস 10 পাস, কলেজের গণ্ডি ছড়ায়নি, তারা বলে দিচ্ছে চিকিৎসা গাফিলতি। তাদের ডেথ সার্টিফিকেটে লেখা আছে চিকিৎসা গাফিলতির জন্য মারা গেছেন। আমরা চিকিৎসকরা প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে দুঃখজনক। প্রতিটা পেশেন্ট হচ্ছে যে একটা পেশেন্টকে আমরা যদি বাঁচাতে না পারি আমরা উদ্বেলিত হই, আমরা দুঃখে জারিত হই, বেদনায় জারিত হই। আমাদের মনে হয় যেটা নিজের পরাজয়, এটা আমরা বাঁচাতে পারলাম, প্রাণ বাঁচানোটাই আমাদের প্রত্যেকটা চিকিৎসকের কাজ। সেখানে মৃত্যুকে এরকম করে চিকিৎসায় গাফিলতি বলে বলছেন। আচ্ছা, চিকিৎসায় গাফিলতি যদি হবেই, আপনার সরকারি হাসপাতালে তো গাফিলতি হয়েছে, যারা গাফিলতি করলো, যার আন্ডারে পেশেন্ট ভর্তি, কই তাকে তো শাস্তি দিলেন না? কোন কমিটি হয়েছে? চিকিৎসক ছাড়া যিনি চিকিৎসারা বোঝেন তিনি তো গাফিলতিটা বুঝবেন। এটা আমাদের সংবিধানে স্বীকৃত যে চিকিৎসকেরাই একমাত্র বুঝবেন যে হচ্ছে যে চিকিৎসায় গাফিলতি। কোনো কমিটি তৈরি করেছেন? নোটিফিকেশান আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে? আমরা তো দেখিনি কোথাও যে নোটিফিকেশান হয়েছে। ডেথ সার্টিফিকেটে কোথাও লেখা আছে যে ডেথ ডিউ টু নেগলিজেন্স ইন মেডিকেল কেয়ার? কোথাও আমরা এরকম একটা ডেথ সার্টিফিকেট দেখিনি। তাহলে রাজ্য সরকার এদের 2 লাখ টাকা করে দেব বলে যে নাটকটা করছেন, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনটাকে, এই আবেগটাকে কালিমালিপ্ত করবার জন্য, সেটা পরিষ্কার সবার কাছে তথ্যে কারচুপি এবং হচ্ছে যে অবৈজ্ঞানিক কথাবার্তা। আমার রাজ্যে সিনিয়র ডাক্তারদের মেডিকেল কলেজ থেকে, গ্রামের স্বাস্থ্যকেন্দ্র থেকে মেডিকেল কলেজ অবধি প্রায় 8000-এর কাছাকাছি চিকিৎসকের শূন্য পদ রয়েছে, সেগুলো পূরণ করছেন না তো। জুনিয়র ডাক্তার তো 7500 মাত্র। আমার রাজ্যে রেজিস্টার্ড চিকিৎসক হচ্ছে প্রায় 94,000, তার মধ্যে 7500 জন কর্মবিরতি করছে, যাদের অর্ধেকের আবার রেজিস্ট্রেশন নেই, মানে ইন্টার্নশিপ করছে, সবে পাস করেছে, একটা প্রভিশনাল রেজিস্ট্রেশন পেয়েছে, তারা হচ্ছে যে এরপরে ইন্টার্নশিপ কমপ্লিট করলে তারা পার্মানেন্ট রেজিস্ট্রেশন পাবেন। এই 94,000-এর লিস্টে তাদের নাম যোগ হবে। ইন্টার্ন যারা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং, তাদের নামের মধ্যেই রয়েছে ট্রেনিং, তারা হচ্ছেন যে প্রশিক্ষণ নেবেন সিনিয়র ডাক্তারদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে, তারা শিখবেন
তারা না থাকলে যদি আপনার স্বাস্থ্য পরিষেবার এই হাল হয়, তাহলে আপনি কেন নিয়োগ করছেন না শূন্য পদে? ফলে সর্বৈব মিথ্যা। এই ডিসকোর্সটাকে, মুখটাকে ঘোরাতে চাইছে, এই ন্যারেটিভটাকে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করবার একটা মানে দুর্বল প্রচেষ্টা এটা শাসকের পক্ষ থেকে। এটা ধোপে টিকবে না। আপনাদের আন্দোলনের লক্ষ্য কি এই মুহূর্তে এবং গতিপথ কীরকম হবে সেটা? একদম তাই, ওই যে যেটা বলছিলাম যে কিছু মানুষ তারা বলছিলেন না যে আমরাও বিচার চাই, এখনও বলছেন আমরাও বিচার চাই। আমরাও বিচার চাই বলতে যে শুধু তোমরা নয়, আমরাও বিচার চাই। তাদের কাছে বিচারের অর্থ কি? রবিবারের মধ্যে মানে 7 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে ধৃত সিভিক ভলান্টিয়ারের, অথবা এনকাউন্টার করতে হবে। আর আমাদের কাছে বিচার মানে অর্থ যে এই যে অপরাধ চক্রের বলি হতে হলো, রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে পুষ্ট এই অপরাধ চক্র, তার সৃষ্ট যে নৈরাজ্যের বলি হতে হলো এই মহিলা চিকিৎসককে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। যারা তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, যারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করলো, তাদের প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। যারা হুমকি সংস্কৃতি দিয়ে অভয়া 2, অভয়া 3, অভয়া 4 করবার সম্ভাবনার দ্বার খুলে রেখেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। তবেই হবে অভয়ার প্রকৃত ন্যায় বিচার। এবং সেই সুবিচার এমনি এমনি আসবে না। আমরা মনে করি না যে যে আমরা সবাই যে যার কাজ করবে, সবাই উৎসবে ফিরে যাবে, আর আপনি বিচার দেবেন, এটা মানে রাষ্ট্র বিচার দেবে, এটা আমরা মনে করি না। সেই জন্য আমরা রাস্তায় নেমেছি এবং রাজপথ ছাড়িনি। আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ অবধি এই সুবিচার ছিনিয়ে না আনতে পেরেছি। ততদিন অবধি আমাদের রাস্তার লড়াই জারি রাখতে আমরা বদ্ধপরিকর, আমরা অঙ্গীকার। ডক্টর সুবর্ণ গোস্বামীকে ধন্যবাদ এতখানি সময় আমাদের দেওয়ার জন্য। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।